একবার ভাবুন তো, এমন একজন রাজার কথা যার একটা সিদ্ধান্তে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশটা হাঁটু গেড়ে বসেছিল। একজন নেতা যিনি নিজের দেশের মানুষের জন্য গোটা দুনিয়ার বিরুদ্ধে দাঁড়াতে ভয় পাননি। এটা সৌদি আরবের রাজা ফাইসালের গল্প, যার জীবনটা ছিল এক মহাকাব্যের মতো, আর মৃত্যুটা আজও একটা বিরাট রহস্য। চলুন আজ সেই গল্পটাই শোনা যাক। এই কথাগুলো শুধু একটা উক্তি না, এটা ছিল একটা খোলা চ্যালেঞ্জ। রাজা ফয়সাল এই হুঁশিয়ারিটা দিয়েছিলেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশকে, ঠিক যখন তিনি তাদের তেলের সাপ্লাই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই একটা মাত্র বাক্যেই কিন্তু তার পুরো চরিত্রটা বোঝা যায়। একদম দৃঢ়, নির্ভীক আর অসম্ভব দূরদর্শী একজন নেতা। কিন্তু রাজা ফয়সালের গল্পটা ঠিকমতো বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। দেখতে হবে আজকের এই আধুনিক সৌদি আরব কীভাবে তৈরি হলো। এর ইতিহাসটা কিন্তু বেশ চমকপ্রদ। এখানে উপজাতিদের জোট আছে, একটা বিশাল সাম্রাজ্যের পতন আছে, আর আছে কালো সোনার খোঁজ। তো গল্পটা শুরু হয় অনেক আগে, ১৭৪৪ সালে। সৌদ আর ওয়াহাব এই দুই পরিবারের মধ্যে একটা জোট হয়, যা প্রথম সৌদি রাষ্ট্রের ভিত্তি তৈরি করে। এরপর অনেক বছর কেটে যায়। প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের পতন ঘটে, আর ব্রিটিশরা তাদের খেলার চাল বদলে দেয়। তারা মক্কার শরীফ হুসাইনকে সরিয়ে আব্দুল আজিজ ইবনে সৌদকে সমর্থন দেয়, আর এই আব্দুল আজিজই ১৯৩২ সালে হেজাজ দখল করে আধুনিক সৌদি আরব প্রতিষ্ঠা করেন। এর ঠিক ৬ বছর পরেই ১৯৩৮ সালে এমন এক জিনিস আবিষ্কার হয় যা সৌদি আরবের ভাগ্য চিরদিনের জন্য পাল্টে দেয়। সেটা হলো তেল। রাজা আব্দুল আজিজের দুই ছেলে ছিলেন একদম দুই মেরুর বাসিন্দা। বড় ছেলে সাউদ, যিনি ছিলেন রাজ্যের উত্তরাধিকারী, তিনি পরিচিত ছিলেন তার বিলাসবহুল জীবনযাত্রার জন্য। আর অন্যদিকে ছোট ছেলে ফাইসাল ছিলেন হেজাজ প্রদেশের গভর্নর। তিনি পরিচিত ছিলেন তার ধার্মিকতা, শৃঙ্খলা আর তীক্ষ্ণ বুদ্ধির জন্য। বোঝাই যাচ্ছে রাজপরিবারের ভেতরে একটা সংঘাতের মঞ্চ তখন থেকেই তৈরি হচ্ছিল। আব্দুল আজিজের মৃত্যুর পর বড় ছেলে সোদ রাজা হলেন, আর তাঁর শাসনামলেই সৌদি আরব প্রায় ধ্বংসের মুখে চলে গিয়েছিল। বলা যায় এটা ছিল এক ভাইয়ের মারাত্মক কিছু ভুলের গল্প, যার কারণে পুরো দেশটাই ডুবে যাচ্ছিল। দুই ভাইয়ের মধ্যে পার্থক্যটা ছিল আকাশ আর পাতালের মতো। একদিকে রাজা সৌদ যখন সরকারি টাকা দিয়ে ২৪টা বিলাসবহুল প্রাসাদ বানাচ্ছেন আর রাজ পরিবারের পেছনে পানির মতো টাকা খরচ করছেন, তখন কিন্তু বিশ্বে তেলের দাম পড়তির দিকে, আর তিনি এসব পাত্তাই দিচ্ছিলেন না। অন্যদিকে তারই ভাই ফয়সাল বারবার সতর্ক করছিলেন যে দেশ একটা ভয়ঙ্কর অর্থনৈতিক সংকটের দিকে এগোচ্ছে, কিন্তু কেউ তার কথা না শোনায় তিনি প্রতিবাদ করে দেশ ছেড়েই চলে যান। খুব তাড়াতাড়ি দেশটা দেউলিয়া হওয়ার পথে এগোতে থাকে, আর তখনই সবার টনক নড়ে যে ফয়সাল ছাড়া এই দেশকে আর কেউ বাঁচাতে পারবে না। ফয়সালকে যখন প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসতে বলা হলো, তিনি এক মুহূর্ত সময় নষ্ট করেননি। দেশে ফিরেই তিনি একের পর এক কঠোর সিদ্ধান্ত নিলেন। রাজপরিবারের সবার ভাতা বন্ধ করে দিলেন। ওই যে বিলাসবহুল প্রাসাদগুলো ছিল, সেগুলোকে বানিয়ে দিলেন সরকারি অফিস। আর সবচেয়ে বড় যে কাজটা করলেন তা হল দাস প্রথা বিলুপ্ত করা। শুধু তাই না, সরকারি কোষাগার থেকে টাকা দিয়ে প্রত্যেকটা দাসকে তিনি মুক্ত করে দিয়েছিলেন। এমনকি দেশের অর্থনীতি বাঁচাতে মোহাম্মদ বিন লাদেনের মতো ব্যবসায়ীদের থেকেও ঋণ নিতে তিনি দ্বিধা করেননি। ফয়সালের এই জনপ্রিয়তা দেখে রাজা সৌদ ভয় পেয়ে যান। তিনি ভাবলেন ফয়সাল হয়তো ক্ষমতা দখল করে নেবে, তাই তিনি নিজের অনুগত রয়্যাল গার্ডকে পাঠালেন ফয়সালকে গ্রেফতার করার জন্য। কিন্তু এরপর যা ঘটল তা ছিল এক কথায় অবিশ্বাস্য। রয়্যাল গার্ড যখন ফয়সালের প্রাসাদ ঘিরে ফেলেছে, তখন দেশের পুরো সেনাবাহিনী এসে ফয়সালের পক্ষে দাঁড়িয়ে যায়। রাজা সৌদ দেখলেন তিনি একদম একা হয়ে গেছেন। কিন্তু প্রশ্ন হল, সেনাবাহিনী বা দেশের ধর্মীয় নেতারা কেন ফয়সালের পক্ষে দাঁড়াল? এর কারণটা লুকিয়েছিল ফয়সালের রক্তে। তার বাবা ছিলেন সৌদ পরিবার থেকে, আর মা ছিলেন ওয়াহাব পরিবার থেকে। এই দুটো পরিবারই ছিল সৌদি আরবের ক্ষমতার মূল স্তম্ভ। তাই ফয়সাল খুব সহজেই দুই পক্ষেরই সমর্থন পেয়েছিলেন। শেষ পর্যন্ত রাজা সৌদ ক্ষমতা ছাড়তে বাধ্য হন। ফয়সাল এখন রাজা, কিন্তু আসল চ্যালেঞ্জ তো কেবল শুরু। তার সামনে ছিল একটা বিশাল কাজ, একটা ভীষণ রক্ষণশীল সমাজকে আধুনিক করে তোলা, কিন্তু দেশের ঐতিহ্য আর প্রথাকে সঙ্গে নিয়েই। কাজটা সহজ ছিল না। রাজা হয়ে তিনি যা বললেন তাতেই সবার মন জয় করে নিলেন।
তার প্রথম ভাষণে তিনি বললেন, আমাকে আপনাদের ভাই আর সেবক হিসেবেই দেখবেন। রাজা উপাধিটা শুধু আল্লাহর জন্য। এই কথাতেই বোঝা যায় তিনি নিজেকে শাসক নয়, বরং জনগণের সেবক ভাবতেন। রাজা ফয়সালের আধুনিকায়নের পদক্ষেপগুলো ছিল রীতিমতো বিপ্লবী। ভাবুন তো, সেই সময়ে তিনি মেয়েদের জন্য প্রথম স্কুল খুললেন, বিশ্ববিদ্যালয় বানালেন, এমনকি দেশের প্রথম টেলিভিশন চ্যানেলও চালু করলেন। কিন্তু এই সব কাজের জন্য তাকে দেশের রক্ষণশীল ধর্মীয় নেতাদের বা উলেমাদের কড়া বিরোধিতার মুখে পড়তে হয়েছিল। তারা বলছিলেন এসব ইসলামের বিরুদ্ধে। টেলিভিশন চালুর বিরুদ্ধে প্রতিবাদ এতটাই বেড়ে গিয়েছিল যে একজন রাজপুত্র তার লোকজন নিয়ে টিভি স্টেশনে হামলা করে বসে, আর সেখানে পুলিশের গুলিতে সে মারা যায়। ফয়সাল কিন্তু ওই পুলিশ অফিসারকে কোনো শাস্তি দেননি। তিনি বলেন, অফিসার তার দায়িত্ব পালন করেছে। এই ঘটনায় তার নিজের পরিবারের অনেকেই তার উপর রেগে যায়। এই ঘটনাটা একটু মনে রাখতে হবে, কারণ গল্পের শেষে এটা আবার ফিরে আসবে। দেশের ভেতরে তো তিনি সংস্কার করছিলেনই, কিন্তু এবার ফয়সাল আন্তর্জাতিক অঙ্গনে এমন একটা চাল চালতে যাচ্ছিলেন যা পুরো পৃথিবীর ক্ষমতার সমীকরণটাই বদলে দেবে। তিনি সৌদি আরবের সবচেয়ে বড় সম্পদ অর্থাৎ তেলকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করতে যাচ্ছিলেন। ঘটনাটা ১৯৭৩ সালের। মিশর আর সিরিয়া মিলে যখন ইসরায়েলের উপর হামলা চালায়, তখন আমেরিকা সরাসরি ইসরায়েলকে বিপুল পরিমাণে অস্ত্র দিয়ে সাহায্য করতে শুরু করে। আমেরিকার এই পক্ষপাতে রাজা ফয়সাল ভীষণ ক্ষুব্ধ হন এবং এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। তিনি আমেরিকার কাছে তেল বিক্রি পুরোপুরি বন্ধ করে দেন। এই তেল নিষেধাজ্ঞার প্রভাব ছিল ভয়ঙ্কর। রাতারাতি শুধু আমেরিকাতেই প্রায় ৫ লক্ষ মানুষ তাদের চাকরি হারায়। পুরো দেশের অর্থনীতিতে একটা বিরাট ধাক্কা লাগে। ছবিটা একবার ভাবুন তো, যে আমেরিকাকে কেউ হারাতে পারে না, সেই দেশে হঠাৎ করে সবকিছু যেন থেমে গেল। গ্যাস স্টেশনগুলোতে তেলের জন্য মাইলের পর মাইল লম্বা লাইন। দেশজুড়ে শুরু হলো ব্ল্যাকআউট। এমনকি হোয়াইট হাউসও সেই বছর তাদের বিখ্যাত ক্রিসমাস লাইট জ্বালাতে পারেনি। একজন রাজা একটা দেশকে তার সবচেয়ে বড় শক্তি ব্যবহার করে নতজানু করে দিয়েছিলেন। ফয়সাল বিশ্বকে দেখিয়ে দিয়েছিলেন যে আরব বিশ্বকে হালকাভাবে নেওয়ার দিন শেষ। কিন্তু এই সাহসিকতার একটা দাম ছিল, আর সেই দামটা তাকে নিজের জীবন দিয়ে শোধ করতে হয়েছিল। তার রাজত্বের শেষটা ছিল ভীষণ আকস্মিক আর মর্মান্তিক। আর তার শেষ ভাষণটা শুনলে তো গা কাঁটা দিয়ে ওঠে। মনে হয় যেন তিনি নিজের শেষ সময়ের কথা নিজেই বলে যাচ্ছিলেন। তিনি ফিলিস্তিনের মুক্তির কথা বলতে গিয়ে বলেন, আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হওয়ার চেয়ে উত্তম মৃত্যু আর কি হতে পারে। আর তারপরই সেই দিনটা আসলো ১৯৭৫ সালের ২৫শে মার্চ। একটা প্রকাশ্য অনুষ্ঠানে তার নিজের ভাতিজা তাকে সালাম জানানোর জন্য এগিয়ে আসে। রাজা যখন তাকে কাছে টেনে নিতে যান, ঠিক তখনই ভাতিজা পকেট থেকে পিস্তল বের করে রাজার মাথায় খুব কাছ থেকে গুলি করে। সবকিছু এত দ্রুত ঘটেছিল যে কেউ কিছু করার সুযোগই পায়নি। কিন্তু কেন নিজের চাচাকে কেউ এভাবে মারবে? সরকারিভাবে বলা হয় হত্যাকারী তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিয়েছিল। কোন ভাই? ওই যে ১০ বছর আগে যে টিভি স্টেশনে হামলায় মারা গিয়েছিল। কিন্তু আরেকটা তত্ত্ব বেশ প্রচলিত। হত্যাকারী কিন্তু ১০ বছর আমেরিকায় কাটিয়ে দেশে ফেরার পরপরই এই কাজটা করে। প্রশ্ন ওঠে, ১০ বছর পর হঠাৎ কেন প্রতিশোধ? এই তত্ত্ব অনুযায়ী ফয়সালের মৃত্যুর ফলে সবচেয়ে বেশি লাভ হয়েছিল কার? উত্তরটা হল আমেরিকা আর ইসরায়েল, যাদের বিরুদ্ধে তিনি তেল নিষেধাজ্ঞা দিয়েছিলেন। রাজা ফয়সালের মৃত্যুর সাথে সাথে শুধু একজন রাজার জীবন শেষ হয়নি, শেষ হয়ে গিয়েছিল আরবদের একজোট হয়ে প্রতিরোধ করার একটা যুগ। তার গল্পটা তাই একটা বড় প্রশ্ন রেখে যায়। একটা পরাশক্তিকে চ্যালেঞ্জ করার আসল মূল্যটা ঠিক কী? এই প্রশ্নটা নিয়েই আজ আমরা শেষ করছি।